আজ মেঘ ইচ্ছে করেই একটু সাজুগুজু করছে। চোখে গাঢ় করে কাজল দিল, হালকা গোলাপি রঙের রঞ্জক লাগিয়েছে ঠোঁটে। আবির ভাইয়ের পছন্দের রং অনুসরণ করে একটা সাদা রঙের ড্রেস পরেছে, সঙ্গে সুন্দর হিজাবও পরে নিয়েছে। হুটহাট আবির ভাই কোচিংয়ের সামনে চলে আসে বিধায় সে সাধারণত সাদামাটাই থাকে, তবে আজ আবির ভাইয়ের সঙ্গে ঘুরবে এটা সে আগে থেকেই জানে, তাই আজ সেজেছে। পরীক্ষা শুরুর আগেই বন্যাকে বলেছে তানগীর ভাইয়ার ট্রিটের কথা, কিন্তু বন্যা কোনোভাবেই রাজি হচ্ছিল না। মেঘ জোর করে রাজি করিয়েছে। যথারীতি পরীক্ষা শেষে দুই বান্ধবী রিকশা করে নির্দিষ্ট জায়গায় চলে এসেছে। আবির আর তানভীর আগে থেকেই দাঁড়িয়েছিল। মেঘ দূর থেকে আবিরকে দেখেই এক গাল হাসল। কাজল কালো সেই ডাগর ডাগর আখি আর অকৃত্রিম মায়াবী হাসি দেখে আবিরের মন উতলা হয়ে উঠেছে। অন্তঃস্থলে শিহরণ জাগছে, বক্ষস্পন্দন জোরালো হচ্ছে। আবির ঢোক গিলে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে, কিন্তু তার দৃষ্টি যেন সরছেই না। আবিরের অশান্ত মনকে শান্ত করার সব ক্ষমতা বিলীন হয়ে গেছে। আবির মনে মনে বিড়বিড় করে বলছে, আমায় ধ্বংস করতে কেন উঠে পড়ে লেগেছিস? মেঘরা নামতেই তানভীর রিকশা ভাড়া দিয়ে দিল। শান্ত কণ্ঠে শুধালো, আসতে সমস্যা হয়নি তো কোনো? দুজনেই মাথা নেড়ে না করল। তানভীর বন্যার দিকে চেয়ে ছোট করে বলল, কংগ্র্যাচুলেশনস। বন্যা হেসে উত্তর দিল, থ্যাংক ইউ। তানভীর আবিরকে ডাকল, ভাইয়া চলো। তানভীরের ডাকে আবির স্বাভাবিক হল, দীর্ঘশ্বাস ছেড়ে বলল, চল। কাছেই একটা রেস্টুরেন্টে গেছে খেতে। খাওয়ার ফাঁকে ফাঁকে আবির শুধু মেঘকে দেখছে, আর মেঘ তাকালেই দৃষ্টি সরিয়ে নিচ্ছে। এই চোখে এমন এক জাদু আছে যা এই শ্যামবর্ণ সুঠাম দেহী পুরুষটিকে মুহূর্তেই দুর্বল করে দিয়েছে। না পারছে দীর্ঘ সময় ওই চোখে তাকিয়ে থাকতে, না পারছে নিজেকে সংযত রাখতে। অন্যদিকে বন্যার আর তানভীরেরও কয়েকবার চোখাচোখি হয়েছে, তবে চোখে চোখ পড়তেই দুজনেই সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিচ্ছে। বন্যা সবুজ রঙের একটা ড্রেস পরেছে, সঙ্গে হিজাব। খুব বেশি সাজগোজ নেই, দেখতে সাদামাটা। গায়ের রং ফর্সা হলেও সেটা মেঘের তুলনায় কিছুটা চাপা। ঠোঁটে হালকা লিপস্টিক আছে। উচ্চতাতেও মেঘের তুলনায় প্রায় 1 ইঞ্চি কম। হাসিটা মাত্রাতিরিক্ত সুন্দর, যদিও সচরাচর মেয়েটা হাসে না। বেশিরভাগ সময়ই সিরিয়াস মুডে থাকে। খাওয়া শেষে সবাই বেরিয়েছে। মেঘ আর বন্যা দুজনেই তানভীরকে ট্রিটের জন্য ধন্যবাদ জানালো। আবির একবার তানভীরের দিকে তাকিয়ে চোখ দিয়ে কিছু ইশারা করল, তারপর গম্ভীর কণ্ঠে বলল, তানভীর, আমি মেঘকে নিয়ে বাসায় যাচ্ছি। তুই বন্যাকে বাসায় পৌঁছে দিয়ে তারপর যেখানে ইচ্ছে যাবি। তানভীর স্বাভাবিক কণ্ঠে জানালো, ঠিক আছে ভাইয়া। মেঘ বন্যাকে টাটা দিয়ে বাইকে বসল। আবির দেরি না করে মেঘকে নিয়ে জায়গা ত্যাগ করল। আবিররা চলে যাওয়ার পরই তানভীর বাইকে বসে বন্যার দিকে চেয়ে বলল, উঠো। বন্যা ঠান্ডা স্বরে জানালো, আমি রিকশা করে চলে যেতে পারব। তানভীর একটু রাগী ভাব নিয়ে বলল, শোনোনি ভালিয়া কি বলেছে? তোমাকে বাসায় দেওয়ার পরই আমার দায়িত্ব শেষ হবে। উঠো। বন্যা আর কথা বাড়াল না। হেলমেট পরে মাঝখানে একটু জায়গা রেখে বাইকে বসল। পেছনের দিকে ধরে রেখেছে। জীবনে প্রথম কোনো মেয়েকে নিয়ে বাইক চালাচ্ছে বলে তানভীর কিছুটা ভয়ে আছে, তাই খুব জোরে চালাচ্ছে না। কিছুটা যাওয়ার পর রাস্তার পাশে বাইক থামিয়ে বলল, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। বন্যা সাইডে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর ফিরে এসে তানভীর একটা শপিং ব্যাগ বন্যার দিকে এগিয়ে দিল। বন্যা জিজ্ঞাসু চোখে চেয়ে বলল, কি এতে? তানভীর শান্ত স্বরে বলল, তোমার রেজাল্টের গিফট। বন্যা কোনোভাবেই নিতে রাজি হচ্ছিল না। বাধ্য হয়ে তানভীর ধমক দিল, বলছি নিতে, নাও। বন্যা ভয়ে একটু কেঁপে উঠল। কাপা কাপা হাতে ব্যাগটা নিয়ে ছোট করে বলল, থ্যাঙ্কস। তানভীর মৃদু হেসে আবার বাইকে বসল। পিচ ঢালা রাস্তায় বাইক চলছে। বন্যা নীরব, শান্ত মেয়ের মতো চুপচাপ বসে আছে। নীরবতা ভেঙে তানভীর বলল, গতকাল ভাইয়া আর বনু মিলে আমাকে এই বাইকটা গিফট করেছে, কেমন হয়েছে বলো তো? বন্যা হাসি মুখে উত্তর দিল, অনেক সুন্দর হয়েছে। তানভীর আবার বলল, তার জন্যই আজ ট্রিট দিলাম। বন্যা মৃদু স্বরে শুধালো, আমায় ট্রিট দেওয়ার কি প্রয়োজন ছিল? আমি তো। এটুকু বলতেই তানভীর বলল, তোমাকে দেওয়ার প্রয়োজন ছিল। ওই দিন তোমাদের বাসায় খেয়ে আসলাম, তাছাড়া তুমি বনুর বেস্ট ফ্রেন্ড, আর আমাকে যেভাবে ভাইয়া ভাইয়া ডাকো, মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই আমি কার ভাই। কথাগুলো শুনে বন্যা একটু লজ্জা পেল, তবু স্বাভাবিক থাকার চেষ্টা করল। এরই মধ্যে বন্যাদের বাসার গলিতে পৌঁছে গেছে। বন্যা তাড়াহুড়ো করে বলল, ভাইয়া এখানে নামিয়ে দিন প্লিজ।
তানভীর থামিয়ে বলল, আবার? বন্যা হেলমেট খুলতে খুলতে তপ্ত স্বরে বলল, সরি তানভীর ভাই, এখান থেকে হেঁটেই যেতে পারব, কেউ দেখলে সমস্যা হবে। সমস্যা বুঝে তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, সাবধানে যেও, আর পড়াশুনো করো ঠিকমতো, আল্লাহ হাফেজ। বন্যাও আল্লাহ হাফেজ বলে শপিং ব্যাগ হাতে গলি দিয়ে হাঁটতে লাগল। তানভীর কিছুক্ষণ দাঁড়িয়ে তাকিয়ে রইল, তারপর আবার বাইক স্টার্ট দিয়ে চলে গেল। আবির বাসার দিকে না গিয়ে অন্য রাস্তায় যাচ্ছে দেখে মেঘ চিন্তিত স্বরে বলল, বাসায় যাবেন না? আবির কঠিন স্বরে জবাব দিল, বাসায় যাওয়ার এত তাড়াহুড়ো কিসের তোর? মেঘ আর কিছু বলল না। আবির ভাইয়ের কাছাকাছি থাকতে সে নিজেও চায়, কিন্তু তানভীরের সামনে আবির বলেছিল বাসায় যাবে, সেই কারণেই সে প্রশ্ন করেছিল। আবির মেঘকে নিয়ে একটা পার্কে এলো। পার্কে মানুষের ভিড় দেখে আবির একটু ভীত হল। মেঘের দিকে তাকিয়ে বলল, ঢুকবি নাকি অন্য কোথাও যাব? মেঘ একগাল হেসে উত্তর দিল, এসেছি যখন ঢুকি, ভালো না লাগলে চলে যাব। আবির মেঘের হাত ধরে হাঁটছে। মেঘ চারপাশে তাকাচ্ছে আর বারবার আবির ভাইয়ের শক্ত করে ধরে রাখা হাতের দিকে তাকাচ্ছে। এমনভাবে ধরে রেখেছে যেন ছেড়ে দিলেই তার প্রেয়সী হারিয়ে যাবে বহুদূরে। এই হাত ধরা দেখে গতকালের মতোই মেঘ বারবার লজ্জায় আড়ষ্ট হচ্ছে। চারপাশে তাকিয়ে দেখে অনেক মানুষ, কেউ পরিবার নিয়ে এসেছে, কেউ ছোট বাচ্চা নিয়ে, বন্ধুরা ছবি তুলছে, আড্ডা দিচ্ছে। বেশ কয়েকটা কাপলকেও দেখেছে হাত ধরে হাঁটতে। সেসব দেখে মেঘেরও নিজেকে আবির ভাইয়ের প্রেমিকা মনে হচ্ছে। ভাবতেই লজ্জায় দুগাল লাল হয়ে উঠেছে। ঠোঁটের মুচকি হাসি যেন আর সরছেই না। একটা ফাঁকা বেঞ্চ দেখে আবির মেঘকে বসার ইশারা দিল। কিছুটা দূর থেকে একটা আইসক্রিম এনে মেঘকে দিল, তারপর তার থেকে একটু দূরে বসল। মেঘ আপন মনে আইসক্রিম খাচ্ছে, একবার আবির ভাইকে দেখছে, আবার আশপাশ দেখছে। হঠাৎ আবির ডেকে উঠল, তাকায় এদিকে। হঠাৎ তাকায় মেঘ একটু কেঁপে উঠল, তারপর স্বাভাবিকভাবে ঘাড় ঘুরিয়ে আবির ভাইয়ের দিকে তাকালো। আবির ভ্রু কুঁচকে চিন্তিত স্বরে বলল, এভাবে সেজেছিস কেন? মেঘ কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থেকে বলল, কই সাজছি, শুধু কাজল আর। এটুকু বলতেই আবির বলল, শুধু কাজলও আর দিবি না? আবির মনে মনে বলল, তোর এই চোখের মায়ায় আমি ছাড়া আর কাউকে পড়তে দেব না। মেঘ আহ্লাদী কণ্ঠে শুধালো, কাজল দিলে কি আমায় অনেক সুন্দর লাগে? আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, ওই যে দূরে গাছটা দেখা যাচ্ছে, ওর ডালে বসে থাকা পেতনির মতো লাগে, তাই বলছি কাজল পরে রাস্তাঘাটের মানুষকে ভয় দেখাস না। মেঘ নিচের ওষ্ঠ উল্টে তাকিয়ে আছে, চোখ পানিতে টইটম্বুর, পল্লব ঝাপটালেই গাল বেয়ে গড়িয়ে পড়বে। আবির কপাল কুঁচকে তাকিয়ে থেকে বিরক্ত হয়ে বলল, তোর সমস্যা কি মেঘ? কিছু বলার আগেই কান্না করে দিস কেন? 1 মিনিট কাঁদলে 1 ঘন্টা মাথা ব্যথায় ভুগিস, ওটা মনে থাকে না? মেঘ অবাক চোখে তাকিয়ে ভেজা কণ্ঠে প্রশ্ন করল, আপনি কিভাবে জানেন আমার মাথা ব্যথা হয়? আবির ঢোক গিলে কণ্ঠ আরও ভারী করে বলল, এটা জানা কঠিন কিছু না, দূরে ছিলাম মানে এই না যে সব ছেড়ে গিয়েছিলাম। চল বাসায় যাই। সময় চলে যাচ্ছে নিজস্ব গতিতে। মাঝখানে কেটে গেছে বেশ কিছুদিন। আবিরের ব্যস্ততম দিন কাটছে। এই সপ্তাহে নির্বাচন হওয়ায় তানভীরেরও ব্যস্ততা বেড়েছে 3 গুণ। নির্বাচনের কাজে এতটাই ব্যস্ত যে কখনো রাত 2-3টায় বাসায় ফেরে, কখনো বা ফেরেও না। নিজস্ব বাইক থাকায় এখন তেমন একটা সমস্যা হচ্ছে না। বাইক কেনার পর বাসায় টুকিটাকি সমস্যা হলেও সবকিছু আবিরই সামলে নিয়েছে। আগামী মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্ট, তার কিছুদিন পর মেডিকেল পরীক্ষা। কোচিংয়ের ক্লাস শেষ, এখন শুধু মডেল টেস্ট পরীক্ষা চলছে। সকাল 10টা থেকে 12টা পর্যন্ত কোচিংয়ের পরীক্ষা হয়। পরীক্ষার পড়া, জান্নাতাপুর পড়া, তার সঙ্গে নিজের পড়ার চাপ, সব মিলিয়ে ব্যস্ততা কম নয়। তবে সবকিছুর মাঝেও আবির ভাই যেন মেঘের পুরো পৃথিবী ঘিরে রয়েছে। সকাল আর রাতে বারান্দায় দাঁড়িয়ে আবিরকে দেখা এখন মেঘের অভ্যেসে পরিণত হয়ে গেছে। শুক্রবারটা শুধু ব্যতিক্রম। তবে শুক্রবারে মেঘ নাস্তা খেতে যাওয়ার আগে চুপি চুপি আবির ভাইয়ের দরজা পর্যন্ত এসে তাকে দেখে যায়। ধরা পড়ার ভয়ে রুমের ভেতরে ঢোকে না। আজ আবিরের অফিসে মিটিং আছে। রেডি হয়ে কোনো রকমে হালকা নাস্তা করেই বেরিয়ে পড়েছে। প্রথমে বাবার অফিসের কাজ শেষ করতে হবে, 12টায় মিটিংয়ের সময় দেওয়া।
11:50 নাগাদ আবির নিজের অফিসে পৌঁছেছে। রাকিবের পার্সোনাল সমস্যার জন্য সে এখনও অফিসে আসতে পারেনি। আবির রাকিবকে কল দিয়ে জিজ্ঞেস করল, কই তুই? আমি কি ওয়েট করব নাকি মিটিং শুরু করব? রাকিব জ্যামে আটকে আছে। ঢাকা শহরের জ্যাম মানে লাগছে তো লাগছেই, শেষ নেই। রাকিব ঠান্ডা স্বরে বলল, তুই শুরু কর, আমি কাছাকাছি আসছি। আবির আর কথা বাড়াল না। ঠিক 12টায় মিটিং শুরু করেছে। 2 মিনিটও হয়নি কথা বলা শুরু করেছে, এর মধ্যেই টেবিলে রাখা মোবাইল ফোনে ভাইব্রেশন। বিরক্তিতে কপাল কুঁচকে ফোনের দিকে তাকাতেই রীতিমতো আশ্চর্য হয়ে গেল। কাঙ্ক্ষিত নাম্বার থেকে অনাকাঙ্ক্ষিত সময়ে কল এসেছে। সহসা আবিরের ঠোঁটে হাসি ফুটে উঠল। সামনে বসে থাকা স্টাফরাও অবাক চোখে সেই হাসি দেখছে, কারণ অফিসে থাকাকালীন এই মানুষটা ভুল করেও হাসে না, প্রয়োজন ছাড়া কারো সঙ্গে কথা বলে না। গোমরামুখ মানুষের হাসি এত সুন্দর হয়, হয়তো সেটাই ভেবে তারা তাকিয়ে আছে। আবির ফোন হাতে নিল। স্ক্রিনে নাম ভেসে উঠল, হৃদয় হরণী, সঙ্গে একটি হাস্যোজ্জ্বল ছবি। নাম্বারটা 1 বছর আগেই সেভ করা ছিল আবিরের ফোনে, কিন্তু এই প্রথম কল এলো। আবির সবার উদ্দেশ্যে এক্সকিউজ মি বলে কল রিসিভ করল। বুকের ভেতর হৃৎপিণ্ডটা খুশিতে ধুকপুক করছে। কিছু বলার আগেই ওপাশ থেকে কান্নার শব্দ ভেসে এলো। 1 সেকেন্ডেই আবিরের হাসি গায়েব হয়ে গেল। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ফোনের ওপাশ থেকে কান্না জড়িত কণ্ঠে ডাকল, আবির ভাই। এই ডাকেই আবিরের হৃদয় ভেঙে বিচূর্ণ হয়ে যাচ্ছে। কপাল কুঁচকে ভারী কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে তোর? কান্নার তোপে মেঘ কথা বলতে পারছে না, ঘন ঘন শ্বাস নিচ্ছে। আবির আবার ডাকল, এই মেঘ, কি হয়েছে তোর? মেঘ কোনো রকমে বলল, একটা ছেলে আমার হাত ধরে। এটুকু বলেই আবার কান্না শুরু হলো। আবিরের বুকের ভেতর তাণ্ডব চলছে। তীব্র যন্ত্রণা শুরু হয়েছে বুকে। সেই যন্ত্রণা যেন বুক খুঁড়ে বেরিয়ে আসতে চাইছে। হৃদয়ের তোলপাড় চোখে ফুটে উঠতে সময় লাগল না। চোখের রং বদলে গিয়ে ক্ষণিকেই রক্তবর্ণ ধারণ করল। রুমে 3টে এসি চলছে, তবু আবির ঘেমে একাকার। আবির উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল, কোথায় আছিস? মেঘ কাঁদতে কাঁদতে জায়গার নাম বলল। আবির শক্ত কণ্ঠে বলল, আমি আসছি এক্ষুনি। মিটিং অফ, এই কথাটা বলেই আবির ভীষণ তাড়াহুড়োতে মিটিং রুম থেকে বেরিয়ে গেল। সবাই বিস্মিত। আবিরের চোখ টকটকে লাল। পরনের ব্লেজার খুলে নিজের রুমের দরজা থেকে ভেতরে ছুঁড়ে মেরে বেরিয়ে যাচ্ছে। পিএস ছুটে এসে বলল, কোথায় যাচ্ছেন স্যার? আজকের মিটিংটা অনেক গুরুত্বপূর্ণ। আবির অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, আমার যাওয়াটা এর থেকেও বেশি দরকার, আটকিয়ে না। পিএস চিন্তিত স্বরে বলল, স্যার একটু পরে গেলে? আবির রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, কার বুকে এত সাহস যে আমার কলিজায় হাত দিয়েছে? ওই কুকুরের বাচ্চাকে না মারলে আমার শান্তি হবে না। এর মধ্যেই রাকিব অফিসে ঢুকছে। চিৎকার শুনে দৌড়ে এলো। আবিরের ভয়ঙ্কর রূপ দেখে ভীত স্বরে প্রশ্ন করল, মেঘের কিছু হয়েছে? আবির কোনো কথা না বলে রাগে কটমট করতে করতে বেরিয়ে গেল। রাকিব পেছন থেকে ডাকল, আমি কি যাব তোর সঙ্গে? আবির শক্ত কণ্ঠে বলল, লাগবে না। আবির প্রায় দৌড়ে অফিস থেকে বেরিয়ে গেল। এবার রাকিব পিএসের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? ছেলেটা শান্ত স্বরে সব বর্ণনা করল। রাকিব জিজ্ঞেস করল, কোনো কথায় মেঘ নাম শুনেছ? ছেলেটা মাথা নাড়ল। রাকিব দীর্ঘশ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, ভাই, আজ প্রথমবার আবিরের পথ আটকেছ, তাই বলেই কিছু করেনি। ভবিষ্যতে আর কখনো আটকানোর চেষ্টা করো না, তাহলে ওর পুরো রাগ তোমার ওপর ঝাড়বে। আবিরের পৃথিবীর 99.99% জুড়ে শুধু মেঘ, বাকি 0.01% পরিবার। আমরা, অফিস, সবকিছু। যা বলছে তাই করো, মিটিং অফ রাখো। ছেলেটা ভীত কণ্ঠে প্রশ্ন করল, মেঘ কি স্যারের গার্লফ্রেন্ড? রাকিব মৃদু হেসে গম্ভীর কণ্ঠে বলল, শুধু গার্লফ্রেন্ড হলে এত কিছু করত না। আবির বেঁচে আছে শুধু এই মেঘের জন্য, না হলে কবেই পৃথিবীর মায়া ত্যাগ করত। রাকিব চিন্তিত স্বরে বিড়বিড় করে নিজের কেবিনের দিকে গেল। আল্লাহ জানে কোন বিপদে আছে। জ্যামের কারণে মেইন রোড দিয়ে যাওয়া অসম্ভব। অনেকটা রাস্তা ঘুরে আবির ঘটনাস্থলে এসে পৌঁছেছে। মেঘ একটা বেঞ্চে বসে কাঁদছিল। আশেপাশে 2-3 জন লোক দাঁড়িয়ে আছে। আবিরকে বাইক থেকে নামতে দেখে মেঘ দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করল। একটা মেয়ের মনের বিরুদ্ধে কোনো কিছু ঘটলে তার বহিঃপ্রকাশ ঘটে আপন মানুষের সামনে।
মেঘের ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটেছে। আবিরকে দেখেই যেন নিজের প্রাণ ফিরে পেয়েছে, তাই সমস্ত শক্তি ঢেলে কাঁদছে। আবির এক হাতে হিজাবের ওপর দিয়ে মেঘের মাথা আঁকড়ে ধরে রেখেছে, অন্য হাত মুষ্টিবদ্ধ, দাঁতে দাঁত চেপে আছে। নিজের সমস্ত রাগ হজম করে শান্ত স্বরে বলল, কিছু হবে না, আমি আছি তো, একটু শান্ত হও প্লিজ। কয়েক মুহূর্ত ধরে চলে এই বাঁধহীন কান্না। কিছু সময় পর মেঘ বুঝতে পারে এভাবে আবির ভাইকে জড়িয়ে ধরা ঠিক হয়নি। সঙ্গে সঙ্গে সে নিজে থেকেই সরে দাঁড়ায়। মেঘের কান্না জড়িত মুখ আবিরের সত্তাকে নাড়িয়ে দিয়েছে। মেঘের চোখ মুখ ফুলে গেছে, সারা মুখে রক্তচাপ বেড়ে যাওয়ায় গাল নাক থুতনি সব লাল হয়ে আছে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে দুহাতে মেঘের চোখ মুছিয়ে ভারী কণ্ঠে শুধালো, কোন ছেলেটা? মেঘ ঘাড় ঘুরিয়ে তাকালো। আবিরের চোখও সেদিকে পড়ল। একটা ছেলে গাছের নিচে দাঁড়িয়ে আছে, তাকে ঘিরে 4-5 জন লোক। আবির কোনো কথা না বলে ছেলেটার কাছে গিয়ে এলোপাতাড়ি ঘুষি লাথি শুরু করল। আচমকা আক্রমণে ছেলেটা বেসামাল হয়ে গেল। আশেপাশে থাকা লোকজন ভয়ে কিছুটা দূরে সরে গেল। আবিরের রাগান্বিত চাউনি আর মুখ দেখে তারা যেন আটকাতেও সাহস পাচ্ছে না। মিশমিত চোখে মেঘ আবির ভাইয়ের দিকে তাকিয়ে আছে। জীবনে প্রথমবার আবির ভাইয়ের এই রূপ দেখছে। বাসায় কয়েকবার শুনেছে আবির ভাই মারপিট করেছে, কিন্তু আজ নিজের চোখে দেখছে। অষ্টাদশীর ছোট দেহ থরথর করে কাঁপছে। ছেলেটার নাক মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু আবির 1 সেকেন্ডের জন্যও থামছে না। প্রথম দিকে ছেলেটা কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও এখন তার নিথর দেহ মাটিতে পড়ে আছে। এই সময় পুলিশের গাড়ি এসে থামে। 2 জন কনস্টেবল গাড়ি থেকে নেমে দ্রুত এসে আবিরকে আটকানোর চেষ্টা করে। আশেপাশের লোকজনের মধ্যে থেকে একজন এসপি স্যারের কাছে গিয়ে বলল, স্যার, আমি আপনাকে কল করেছিলাম, কিন্তু হুট করে এই ছেলে এসে এভাবে মারতে শুরু করেছে। এসপি স্যার দ্রুত আবিরের কাছে এসে বললেন, থামুন, আপনি এভাবে মারছেন কেন? আমাদের বিষয়টা দেখতে দিন। 2 জন কনস্টেবল আর আরও কয়েকজন লোক মিলে আবিরকে টেনে হিঁচড়ে ছেলেটার থেকে দূরে সরিয়ে নেয়। এসপি স্যার ছেলেটাকে একটু দেখে তারপর আবিরের দিকে তাকালেন, সঙ্গে সঙ্গে কপাল কুঁচকে প্রশ্ন করলেন, তুমি ইকবালের ভাইপো না? আবির তখনও রাগে ফুঁসছে, দাঁতে দাঁত চেপে রাগ হজম করার চেষ্টা করছে, সঙ্গে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। এসপির কথা শুনে তার দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে উত্তর দিল, জি। এসপি এবার স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি বিদেশে ছিলে না এত বছর? আবিরই তো নাম তোমার। আবির কপাল কুঁচকে আবার উত্তর দিল, জি। এসপি মৃদু হেসে বললেন, আমি ইকবালের কলেজ ফ্রেন্ড। ছোটবেলায় অনেকবার তোমাদের বাসায় গিয়েছি, এখনও ইকবালের সঙ্গে মাঝে মধ্যেই কথা হয়। তা তুমি এই ছেলেটাকে এভাবে মারছিলে কেন? আবির ঘাড় ঘুরিয়ে মেঘের দিকে তাকালো। মেঘ নিশ্চুপ, বাইকের পাশে দাঁড়িয়ে বড় বড় চোখে তাকিয়ে আছে, শরীরের কম্পন এখনও থামেনি। আবিরের সঙ্গে সঙ্গে এসপিও মেঘের দিকে তাকালেন। আশেপাশের লোকজন বলল, স্যার, ওই মেয়েটার সাথেই অসভ্যতা করেছে ছেলেটা। এসপি আবিরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোমার বোন? আবির মেঘের দিকেই তাকিয়ে উত্তর দিল, চাচাতো বোন। এসপি একবার ছেলেটাকে দেখলেন, আশেপাশের মানুষের কথা শুনলেন, তারপর আবিরকে একটু সাইডে গিয়ে বললেন, তোমরা আমার পরিচিত, আমি চাই না এই বয়সে তোমরা কোনো কেসে ফেসে যাও। সামনে তোমাদের ভবিষ্যৎ আছে, আর ওরা নেশাখোর, ওদের বড় বড় লোক আছে। আমরা ওই গ্যাং ধরার চেষ্টা করছি, ওদের ধরতে পারলে এরা কিছুই না। তাই তুমি তোমার বোনকে নিয়ে চলে যাও, বিষয়টা আমি দেখছি। আবির কথাগুলো শুনল, দুহাত এখনো মুষ্টিবদ্ধ, কটমট করছে। বুঝে গেল এখানে কিচ্ছু বলার নেই, তাই কোনো কথা না বলে মেঘের কাছে চলে গেল। এসপি স্যার আর 2 কনস্টেবল আহত ছেলেটাকে নিয়ে থানার দিকে চলে গেলেন। আবিরের এলোমেলো চুল, ঘামে ভেজা শার্ট শরীরের সঙ্গে চেপে আছে। চোখ মুখে ঘাম আর রাগ দুটোই জ্বলজ্বল করছে। চোখ এখনো লালচে। কয়েক সেকেন্ড মেঘের কাঁপাকাঁপি দেখে আবির সরে গেল। দোকান থেকে একটা পানির বোতল কিনে নিজের চোখে মুখে পানি দিল, সঙ্গে মাথায়ও কিছুটা পানি ঢেলে রাগ কমানোর চেষ্টা করছে। মেঘের কাছে গিয়ে তপ্ত স্বরে বলল, নে পানি খা। মেঘ আবিরের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা হাতে বোতলটা নিল। আবিরের চুল থেকে পানি মুখে পড়ছে, মুখ থেকে শরীরে নিচে টুপটুপ করে ঝরছে। মেঘ নির্বোধের মতো তাকিয়ে আছে। হঠাৎ আবির একটু নিচু হয়ে মেঘের ওড়নার মাথা টেনে নিজের মুখ আর চুল মুছতে শুরু করল।
আবিরের এমন কাণ্ডে মেঘ যেন বিস্ময় হতবাক হয়ে গেল। চোখ মুখ মুছে আবির আবার মেঘের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, মনে কর কিছু দেখিসনি, এখন একটু পানি খা। মেঘ ঢকঢক করে কিছুটা পানি খেয়ে দীর্ঘশ্বাস ফেলল। ছেলেটার আচরণে যতটা ভয় পেয়েছিল তার থেকেও 3 গুণ ভয় পেয়েছে আবির ভাইয়ের পেটানো দেখে। ঠিক তখনই রাকিব কল করেছে। আবির কল রিসিভ করে ঠান্ডা কণ্ঠে বলল, বল। রাকিব চিন্তিত স্বরে শুধালো, ঝামেলা কি বেশি? আমি আর রাসেল কি আসব? আবির ভারী কণ্ঠে বলল, না, আসতে হবে না, আমি চলে আসব। রাকিব আবার জিজ্ঞেস করল, তাহলে কি মিটিং ডাকব? আবির মেঘের দিকে তাকিয়ে 2 সেকেন্ড ভেবে জানালো, হ্যাঁ, আসছি। আমি? রাকিব চিন্তিত স্বরে আবার প্রশ্ন করল, মেঘ কোথায়? আবির উত্তর দিল, আছে, এখানেই। রাকিব মৃদু হেসে প্রশ্ন করল, মেঘকে নিয়ে আসবি অফিসে? আবির, হ্যাঁ, রাখছি, বলে কল কেটে দিল। ফোন পকেটে রাখতে রাখতে স্বভাবসুলভ ভারী কণ্ঠে আবির শুধালো, এখন বাসায় না গেলে কি খুব সমস্যা হবে? আমার একটা মিটিং আছে, মিটিং শেষ করে তোকে বাসায় দিয়ে আসলে চলবে? মেঘ ঘাড় কাত করে সম্মতি দিল। তারপর তারা অফিসের উদ্দেশ্যে রওনা হল। অফিস গেটের সামনে পৌঁছতেই রাকিব আর রাসেল তাজা ফুলের তোড়া নিয়ে হাজির। মেঘের দিকে তোড়াটা এগিয়ে দিয়ে হাসি মুখে রাকিব বলল, ওয়েলকাম ম্যাডাম। মেঘ কপাল কুঁচকে তাকিয়ে বলল, আমি ম্যাডাম হলাম কিভাবে? আমি তো... এতটুকুতেই আবির ধমকে উঠল, যা দিচ্ছে নে, এত কথা বলতে হয় কেন? মেঘ আর কথা বাড়াল না, চুপচাপ ফুলের তোড়াটা নিল। তারপর আবিরের পিছন পেছন কেবিনে ঢুকল। আবির কেবিনের দরজা বন্ধ করে বলল, হিজাব খুলে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আয়। কিছুক্ষণের মধ্যে মেঘ হাত মুখ ধুয়ে হিজাব খুলে চুল ঠিক করে বেরিয়ে এলো। আবির টেবিলের পাশে দাঁড়িয়ে ল্যাপটপে কিছু একটা চেক করছিল। মেঘ ঢুকতেই আবির নিজের চেয়ার দেখিয়ে বলল, বস এখানে। মেঘ বিড়বিড় করে বলল, এটা তো আপনার চেয়ার। আবির চোখ রাঙিয়ে তাকাতেই মেঘ মাথা নিচু করে চুপচাপ আবিরের চেয়ারে বসে পড়ল। 2 মিনিট ল্যাপটপে কাজ করে আবির ভারী কণ্ঠে বলল, আমি শাওয়ার নিতে যাচ্ছি, কেউ ডাকলে দরজা খুলিস না, তুই নিজের মতো রেস্ট নে। 5 মিনিটের মধ্যে শাওয়ার শেষ করে কোমরে তোয়ালে জড়িয়ে আবির তাড়াহুড়ো করে বেরিয়ে এলো। চোখে মুখে চিন্তার ছাপ। হঠাৎ আবিরকে এমনভাবে দেখে মেঘের বুক কেঁপে উঠল। উন্মুক্ত শরীর, কোমর থেকে হাঁটুর নিচে পর্যন্ত ঢাকা, মেদহীন পেটে 6 প্যাকের হালকা চিহ্ন দেখা যাচ্ছে। শরীরে জমে থাকা পানির কণাগুলো চিকচিক করছে। সেটা দেখে মেঘের হৃৎস্পন্দন বেড়ে যাচ্ছে, নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে। আবির এসে চেয়ারের 2 হাতল চেপে মেঘের খুব কাছে দাঁড়িয়ে তার দিকে তাকালো। মেঘও বিস্মিত চোখে তাকিয়ে আছে আবিরের চোখের দিকে। সেই চোখের ক্রোধ এখনও কমেনি। এত কাছে আসায় আবিরের নিঃশ্বাস মেঘের লালিত মুখে এসে লাগছে। মেঘের রক্ত সঞ্চালন বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে শিরায় শিরায় ঝড় চলছে। আবিরের দৃষ্টি মেঘের চোখে নিবদ্ধ। কণ্ঠ 4 গুণ ভারী করে প্রশ্ন করল, ওই ছেলে তোর হাত ছাড়া আর কোথাও ছুঁয়েছিল? প্রশ্নটা শুনে মেঘ খানিকক্ষণ চুপ থাকে। চিবুক নামাতে গেলে আবির 2 আঙুলে আটকে দেয়। মেঘ আবার আবিরের মুখের দিকে তাকায়। আবিরের চোখে মুখে ক্রোধ স্পষ্ট। আবির রাগান্বিত কণ্ঠে আবার প্রশ্ন করল, বল, আর কোথায় ছুঁয়েছে? ওই কুকুরের বাচ্চাটাকে জীবন্ত গোবর দিয়ে আসব। এমন ভয়ঙ্কর কথা শুনে মেঘের শরীর কেঁপে উঠল। ঢোক গিলে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আর কোথাও ছুঁইনি। আবির ভারী কণ্ঠে প্রশ্ন করল, সত্যি তো? মেঘ আস্তে করে বলল, সত্যি। এই সময় দরজায় রাসেল ডাকল, আবির, মিটিংয়ের সময় হয়ে যাচ্ছে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে মেঘের কাছ থেকে সরে দাঁড়াল। টেবিলে রাখা ফোনে সময় দেখে দিল। দ্রুত শার্ট আর প্যান্ট পরে বেরোতে গিয়েও দরজার কাছে থমকে দাঁড়াল। মেঘের দিকে তাকিয়ে প্রথমের মতোই ভারী কণ্ঠে বলল, দরজাটা ভেতর থেকে বন্ধ করে রাখবি। কফি আর নাস্তা দিতে বলে যাচ্ছি, দরজা থেকেই নিবি, কেউ ভেতরে যেন না ঢোকে। আমি মিটিং শেষ করে আসছি। আবির চলে যাওয়ার কিছুক্ষণ পর তার পিএস খাবার আর 1 কাপ কফি নিয়ে এলো। মেঘ নাক পর্যন্ত ওড়না টেনে মাথা নিচু করে খাবারগুলো নিল। দরজা বন্ধ করে ওড়না সরিয়ে রুমটা ভালো করে দেখতে লাগল। দেওয়ালে কয়েকটা মোটিভেশনাল লেখা, আরেকটা দেওয়ালে আঁকা 2টো হাতের ছবি। একটা বড় হাতের উপর একটা পিচ্চির হাত শক্ত করে ধরা। ছবিটা আবির ভাইলের ফোনেও সে আগে দেখেছিল। ছবির নিচে লেখা, আমার দেহে প্রাণ আছে যতদিন, এই হাত ছাড়ব না আমি ততদিন। তার নিচে লেখা, আমাদের ডি। অক্ষরগুলো দেখে মেঘ কপাল কুঁচকে তাকিয়ে থাকে। মাথায় কিছুই ঢুকছে না। ডি দিয়ে কার নাম হতে পারে? মেঘের নাম তো এম দিয়ে, জান্নাত আপুর নাম জে দিয়ে। বিড়বিড় করে মেঘ বলল,
তাহলে কি জান্নাত আপুর অন্য নাম আছে?